আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা সম্মানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বিজ্ঞান বিজ্ঞাপন সংক্রান্ত যে সমন্বয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আসলে অ্যাকাউন্টিং জোন কিন্তু একটা একাডেমিক চ্যানেল। একাডেমিক বিষয়গুলো কখনো এত মানে আনন্দময় লাগে না। একেবারে একটা বিষয় আছে না যে মিউজিক ভিডিও গুলো, কমেডি ভিডিও গুলো বা যেই কি বলে নাটক, সিনেমা যেরকম বিষয়গুলো যে যেখান থেকে টেনে দেখা যায় সেখান থেকে ভালো লাগে। সেখান থেকে আগ্রহ লাগে। কিন্তু একাডেমিক চ্যানেল গুলো বা লেখাপড়ার বিষয়গুলো যতই মানে মানে ঢং করা হোক না কেন বা যতই মানে চাকচিক্যময় অ্যানিমেশন করা হোক না কেন ভালো লাগে না। কারণ দরকারি চ্যানেল তো। দরকারি চ্যানেলগুলোকে দরকারি মনে করেই শুনতে হবে যে না স্যার কি বলতেছেন সেগুলো একটু শুনি। কারণ এগুলো তো আমার একাডেমিক রিলেটেড বিষয়গুলো। একাডেমিক বিষয় এরকম ধারাবাহিকভাবে খুব কম জায়গাতেই পাওয়া যায়। এবং সম্মিলিতভাবে এগুলো যেভাবে আছে এটা সব জায়গায় পাওয়া যায় না, এভেইলেবল থাকে না। তো আমরা অ্যাকাউন্টিং এ আসলে সহজলভ্য এবং এভেইলেবল করার যে চেষ্টাটা করেছি, যেন স্টুডেন্টরা সহজে এখান থেকে পেয়ে থাকে। এবং তারা অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা মানে লেখাপড়াটা পরীক্ষার আগে দিয়ে শুরু করে দেয়। তখন কিন্তু দেখা গেল যে আমার ৪০-৪৫ মিনিটের একটা ভিডিও সে করবে কি স্কিপ করে টেনে ২ মিনিটে দেখে ফেলবে। তাতে আর লাভ হয় না। তো এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দরকার মনে করে কোন কথাটা কি বলা হচ্ছে মানে কোথায় কোন বিষয়টা কিরকম ভাবে প্রয়োগ হবে এগুলো নিজের দরকার মনে করে শুনে নেওয়া এবং রেকর্ড করা এবং কি বলে নোট রাখা প্রয়োজনে একটা ভিডিওকে বারবার টেনে মানে আবার মানে দেখা এবং বুঝার চেষ্টা করা না হলে প্রশ্ন করা মানে লেগে থাকা লেগে না থাকলে মানে বোঝা যাবে না বা বিষয়গুলো কাজে আসবে না। এটা কোনো বিনোদনমূলক চ্যানেল না যে আনন্দ লাগতে হবে বা মজা লাগতে লেখাপড়া যতই মানে কি বলে চাকচিক্যময় বা কি বলে ডিজিটালাইজেড বোর্ড বা বিশাল জায়ান্ট বোর্ড দিয়ে যেরকম ভাবে করুক না কেন ভালো লাগবে না। এটাকে শুধু দরকার মনে করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে যদি শোনা যায় এবং সেই অনুযায়ী যদি মানে কি বলে ওই নোট করা যায় বা কাজকর্মগুলো করা যায় তাহলে এটা কাজে আসবে। আমরা তো এটা শুধু ওই রেকর্ড মানে ভিডিও আপলোড করে রেখে দিলাম, জমাই থাকবে, কাজে লাগবে। আমরা আজকে বিজ্ঞাপন সংক্রান্ত যে সমন্বয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেগুলো হলো আমাদের বিজ্ঞাপন বিষয়টা তো এর আগে থেকে আমরা শুনেছি যে আমাদের যে ব্যবসায়িক যে সুনাম যে আমাদের কি বলে কাজকর্মের ক্ষেত্রে যে আদার্স কোম্পানি থেকে আমাদের যে পার্থক্যটা সেটাকে আমরা বিজ্ঞাপন বলে থাকি। নরমালি এটা বিজ্ঞাপন বিক্রয় মানে বিক্রয় বাড়ানোর জন্য আহ নরমালি করা হয়ে থাকে এবং এটা বিক্রয় উপরিব্যয়ের মধ্যে পড়ে থাকে। আমরা এটাকে পরিচালন ব্যয়ের মধ্যে দেখিয়ে থাকি। আমাদের বিজ্ঞাপন আমরা ২ ভাবে মানে মানে কি বলে দেখাই। ২ জায়গায় দেখাই। তা কিন্তু আমরা নরমালি যদি আমাদের আর বিজ্ঞাপন খরচটা যদি ওই বছর সম্পর্কিত থাকে তাহলে আমরা ওই বছরের বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয় অংশে দেখিয়ে দেব। আমরা আব উম দেখিয়ে দেব যেটা হলো বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয় অংশে দেখিয়ে দেব। আর যদি তারপর আমাদের এরপর যেই যদি বিজ্ঞাপনের খরচের কোনো একটা অংশ আমাদের অতিরিক্ত দেওয়া থাকে বা অন্য বছরের সঙ্গে সম্পৃক্ত থেকে থাকে, সেটাকে আমরা বিলম্বিত বিজ্ঞাপন বলে থাকি এবং সেটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন নামে লিখে রাখি। তো আমি আবার বিষয়টা বলতে চাচ্ছি যে বিজ্ঞাপন এমন একটা এটা কিন্তু আসলে পরিচালন খরচ মানে কি বলে পরিচালন খরচ বা বিক্রয় উপরিব্যয়ের মধ্যে পড়ে যায় যেটা পরিচালন ব্যয়ের অংশে দেখাতে হয় সহজ কথা। আর দ্বিতীয় কথাটা হলো বিজ্ঞাপনের কোন একটা অংশ যদি আমার পরবর্তী বছর সম্পর্কিত থাকে সেটা আমরা বিলম্বিত হিসাবে দেখিয়ে থাকি। তাহলে আমি বিজ্ঞাপনের নরমালি যে বিজ্ঞাপনের মানে কি বলে পরবর্তী বছর সম্পর্কে থাকতে পারে যেটা বিলম্বিত বলে থাকি। বিলম্বিত বিজ্ঞাপন থাকতেই পারে তা না। যদি না থাকে আমি সরাসরি পরিচালন ব্যয় অংশে দেখিয়ে দেব। আর পরিচালন ব্যয় অংশে যেটাকে দেখে সেটাকে বলে বিজ্ঞাপনের অবলোকন। আর বিশদ সরি আর্থিক অবস্থার বিবরণী যেটা দেখিয়ে থাকি সেটাকে বলে থাকি বিলম্বিত বিজ্ঞাপন। আচ্ছা, এখন আমাদের মনে রাখা জরুরি যে আমরা সহজে একটা কথা বলে থাকি যে বিজ্ঞাপন বিশদ আয় বিবরণী পরিচালনা অংশে যায় আর বিলম্বিত বিজ্ঞাপন আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আচ্ছা কিভাবে দেখায় আমরা একটু আগে একটু দেখে নিই। মানে এটাকে একটু না দেখলে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হবে না। যারা নতুন তাদের জন্য এটা বিষয়টা এত সহজ মনে হবে না। আমরা
এই যে পরিচালন ব্যয়, আমাদের বিশদ আয় বিবরণী যে পরিচালন ব্যয় অংশে যেটা আছে, সেখানে আমরা আমাদের বিজ্ঞাপন খরচটা পুরোপুরি যা মিলে যেটা থাকে সেটা আমরা এখানে লিখি। এবং আমাদের যদি বলে দেয় যে বিজ্ঞাপনের এত মানে এই যে 1/3 বিলম্বিত করতে হবে, আমরা 15,000 টাকার 1/3 বের করলাম 5,000 টাকা। এই 5,000 টাকা হলো আমাদের বিলম্বিত। আমরা এই যে বিলম্বিত যে 5,000 টাকা এখান থেকে বাদ দিয়ে দেখাবো এবং এই 5,000 টাকা আবার এই যে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে আমি আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। তাহলে 15,000 টাকার একটা অংশ আমি এই যে বিশদ আয় বিবরণীতে দেখাচ্ছি, আর আরেকটা অংশ আমি আর্থিক অবস্থার বিপরীতে দেখাচ্ছি। তাহলে আমি এই যে বিশদ আয় বিবরণীতে যেটা দেখাচ্ছি সেটা হলো অবলোকন। এটাকে বলে বিজ্ঞাপনের অবলোকন। আর আমি আর্থিক অবস্থার বিবরণীতে যেটা দেখাচ্ছি সেটা হলো বিলম্বিত বিজ্ঞাপন। এর পরের যে সমন্বয়টা, এখানে এত অংশ অবলোকন করতে হবে যদি বলে দেওয়া থাকে, তাহলে আমি আমি সহজ নিয়ম যেটা হলো যে আমি কিভাবে দেখাইতে পারি? আমি যেভাবে আমার পরীক্ষার হল খাতার মধ্যে দেখাতাম সেটা হলো যে, আমি এই যে বিজ্ঞাপনটা 30,000 টাকা লিখতাম। 30,000 টাকা আমার 1/3 আ মানে অবলোকন করতে হবে। আমি 30,000 টাকার গুণ 1/3 যদি লিখে থাকি তাহলে আমি কিন্তু 10,000 টাকা, আমি আগেই 10,000 টাকা লিখতাম। 10,000 টাকা লিখার পরে এই 30,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করে যেটা পেতাম সেটা হলো 20,000 টাকা। এইটা হলো আমার বিলম্বিত বিজ্ঞাপন। মানে এইভাবে করতাম আমি। কিন্তু বইগুলোর মধ্যে কিভাবে করে? আগে এই যে অবলোপন দেওয়া আছে, এই অবলোপন থেকে আ বের করতে হইতো যে আমার বিলম্বিত বিজ্ঞাপনের অংশ কত। এই যে এরকম ভাবে সম্পূর্ণ অংশ ১ ধরে তারপর ওইটাকে ১/৩ বাদ দিয়ে আমি যেটা পেতাম ২/৩ এটা ছিল এটা আমার বিলম্বিত বিজ্ঞাপন। এই যে এখন বিলম্বিত বিজ্ঞাপন 20,000 টাকা, এখানে এই যে 30,000 টাকার সাথে 2/3 বিলম্বিত বিজ্ঞাপন বের করে আমি এখানে বিলম্বিত বিজ্ঞাপন দেখাচ্ছি। তারপর আমি এই 10,000 টাকা দেখাচ্ছি। এটা হলো বই পুস্তকের নিয়ম। কিন্তু আমি যেভাবে করতাম সেটা হলো জাস্ট আগে 1/3 বের করে এইখানে দেখিয়ে দিতাম। তারপর আমি এই 30,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দেওয়ার পর যেটা থাকতো সেটাই আবার বিলম্বিত বিজ্ঞাপন। তারপর আবার এই বিলম্বিত বিজ্ঞাপনটা আমি আ আর্থিক অবস্থার বিবরণীতে দেখিয়ে দিতাম। এখন তোমরা যেভাবে ভালো মনে করো, করো। কিন্তু তোমাকে এটার জন্য খরচা করতে হবে। এই যে এই খরচাটা দেখাতে হবে। এই খরচাটা দেখাতে হবে। শর্টকাট নিয়ম আমি যেভাবে করেছি, কিন্তু খরচার নিয়ম এভাবে দেখাতে হবে। আর যদি অনেক সময় বলে না প্রশ্নের মধ্যে যে আমি বিলম্বিত বিজ্ঞাপন কত বের করে দাও। মানে ক নাম্বারে বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করো। তখন এইভাবে দেখাতে হবে। আর শর্টকাট নিয়ম আমি যেভাবে বললাম। আচ্ছা, এরপর বিজ্ঞাপন খরচকে ৫ টি আর্থিক বছরে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে। ৫ টি বছর বলেছে, তার মানে আমি ৫ দিয়ে ভাগ করব, ৪ দিয়ে গুণ করব। বাস। আমার মানে ৫ বছরের জন্য এটা খরচ। আর আমার অ্যাডভান্স থাকলো ৪ বছর। বর্তমানে ১ বছর চলে গেল। এইজন্য আমি ৪ দিয়ে গুণ করব। তো এরপরে আমি বিনামূল্যে পণ্য বিতরণের বিষয়টা পেলাম এখানে। বিনামূল্যে পণ্য বিতরণ বিষয়টা যখনই থাকবে তখনই আমি এটা রেওয়া মিলের সেই কি বলে ওই বিনামূল্যে পণ্য বিতরণ আমি ক্রয় থেকে বাদ করব। ক্রয় থেকে বাদ করার পরে সেই টাকাটা আমি আবার ওই বিজ্ঞাপনের সাথে যোগ করে দেখিয়ে দেব। বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ এটা মানে নতুন পণ্য প্রোডাক্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার জন্য খরিদ্দারদের মধ্যে বিনামূল্যে ডিস্ট্রিবিউট করা হয়। এটা তোমরা অনেকেই দেখেছো যে অনেক সময় নতুন পণ্য বাজারে আসলে তোমাদেরকে অনেকে ফ্রি অফার করে। যেন তোমরা পরবর্তীতে ভালো-মন্দ বিচার করে ওদের প্রোডাক্টটা সিলেক্ট করতে পারো। আমরা এখানে বিনামূল্যে পণ্য বিতরণের বিষয়টা এর আগেও দেখেছি। আবার এখানেও একটা সমন্বয় পেলাম বিনামূল্যে পণ্য বিতরণ। আগে বিনামূল্য পণ্য বিতরণটা যেরকম ভাবে একটা এখানে ২ টা সমন্বয় আছে। একটা সমন্বয়কে আগে পুরোপুরি দেখিয়ে দিও যে কিভাবে এই যে ক্রয় থেকে আমি বাদ করব। পণ্য বিতরণটা আমি এখান থেকে বাদ করব ক্রয় থেকে। আবার এইটাই আমি বিজ্ঞাপনের সাথে যোগ করে দেব। এটা হলো আমার একটা সমন্বয় গেল। এখন আমার টোটাল বিজ্ঞাপন থাকলো ৳৪০,০০০। এখন আবার ২ আ ২ মানে ২ ২/৫ যেটা আমার বিলম্বিত করতে হবে, এটা ওই আগের মতন করে দেওয়া। যে ৳৪০,০০০ কে ৫ দিয়ে ভাগ করে ২ দিয়ে গুণ করে যেটা পাবো সেটা হলো আমার বিলম্বিত বিজ্ঞাপন। তারপর এই বিলম্বিত বিজ্ঞাপনটা আমি এখানে দেখাবো। আর ৳৪০,০০০ থেকে ৳১৬,০০০ বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হলো আমার অবলোকন। আমাদের এরপরে সমন্বয় হলো মূলধনের সুদ ও উত্তোলনের সুদ সংক্রান্ত। মূলধনের সুদ মালিকের মূলধনের উপর যে সুদটা মালিককে দেওয়া হয় সেটা মূলধনের সুদ নরমালি বকেয়াই থাকে। আমরা এটা বছরের শেষে ক্যালকুলেট করে থাকি। উত্তোলনের সুদও বছরের শেষে ক্যালকুলেট থাকি। এটাও নরমালি বকেয়াই হয়ে থাকে। আমরা মূলধনের বকেয়া সুদ আমাদের যেভাবে দেখাই সেটা হলো মূলধনের বকেয়া সুদ
মূলধনের সুদ বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয় অংশে দেখাতে হয়। অপরিচালন ব্যয় অংশে। ফাইন্যান্স রিলেটেড ইনকাম এবং এক্সপেন্স গুলো নরমালি আমরা অপরিচালন আয় ব্যয়তে দেখিয়ে থাকি। আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা মূলধনের সাথে মূলধনের সুদ যোগ করে দেখাই। এই ২ টা জায়গায় মূলধনের সুদ একটা জায়গা হলো অপরিচালন ব্যয় অংশে, আরেকটা হলো মালিকানা সত্ত্ব বিবরণীতে মালিকের মূলধনের সাথে যোগ করে দেখাতে হবে। উত্তোলনের বকেয়া সুদ, উত্তোলনের সুদ বিশদ আয় বিবরণীতে অপরিচালন আয় অংশে দেখাতে হবে। মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধন হতে উত্তোলনের সুদ বাদ দিয়ে দেখাতে হবে। আমরা একটা রামিলে ২ টা ইনফরমেশন নিলাম। একটা হলো মূলধন এবং উত্তোলন। মূলধন ৳১,০০,০০০, উত্তোলন ৳২০,০০০। আমরা বেশি সমন্বয় নিয়ে আলোচনা করে শুধু ভারী করার কোনো দরকার নেই। ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপর যখন তোমরা প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিসের দিকে যাবা, তখন অনেক সমস্যা তোমরা পাবা যেটা তোমরা লজিক্যালি তোমরা নিজেরাও বুঝতে চেষ্টা করো, বই থেকে দেখে নেবা। আর আম আমাদের আমার আ আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারি। আর এটা মানে কমন সেন্স। মানে মানে বেসিক জিনিস মনে থাকলে কমন সেন্স তোমাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। এত ভয় পাওয়ারও কিছু নেই যে তুমি কিছুই পারবা না। এটা বলে লাভ। তুমি পারবাই না কিছু না, আল্লাহ তাআলা তোমাকে কিছুই দেন নাই তা না। মানে কি বলে তোমার নিজেরও অনেক যোগ্যতা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছে। শুধু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা নিজেদেরকে রিয়ালাইজ করতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে। আর চিন্তা না কইরা লাভ নাই। আগে মানে একটা কদম ফেলানোর আগে চিন্তা করতে হবে। চিন্তা যে করতে পারে সে বহুত কিছু করতে পারে। যে চিন্তা করতে না পারে সে ওই যে ওয়ান কাইন্ড অফ ওই যে নৌকা আছে, নৌকা ঘাটে বেঁধে রেখে দিনের পর দিন পাইতেছে। মনে করছে ৭ সমুদ্র ১৩ দিয়ে পাড়ি দিয়ে ফেলছে। কিন্তু চিন্তা না করে ওই নৌকা পাওয়ার মতন ওই যে ঘাটে বান্ধার মতন মানে বছর পার হয়ে যাওয়ার পরে দেখা যায় যেখানে ছিল ঘাটে যেখানে ছিল সেখানেই পড়ে আছে। আমাদের মূলধনের উপর যে 10% হারে সুদ ধরতে হবে সেই সুদের ক্ষেত্রে আমরা মূলধনের উপর 10% হারে সুদ ধরতে হবে। উম সহজ কথা। আমরা আগে যে ৳১,০০,০০০ করে 10% বের করলাম, অপারেশনাল ব্যয়ের মধ্যে দেখালাম আর আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধনের সাথে দেখিয়ে দিলাম। শেষ সোজা হিসাব। আমাদের এরপরে যেটা হলো ২০১৬ সালের ১লা এপ্রিল তারিখে মালিক অতিরিক্ত মূলধন বাবদ ৳২০,০০০ সরবরাহ করেন যা হিসাবভুক্ত করা হয়নি। আচ্ছা, এখন হিসাবভুক্ত করা হয়নি। বিষয়টা কিন্তু অনেক বিষয় মানে কয়েকটা জায়গায় এটার প্রভাবটা পড়ে যায়। আচ্ছা ঠিক আছে আমি একটু বলে নেই যে মানে অতিরিক্ত মূলধন যদি হিসাবভুক্ত করা না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা আমাদের প্রারম্ভিক মূলধনের মানে কি বলে এই যে মূলধনের সাথে যোগ হবে। আবার ওই নগদ তহবিলের সাথেও কিন্তু যোগ হবে। যাতে কিন্তু আমার মানে এই হিসাবটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট হবে না। কারণ আমাকে বলল কি? বলল যে আমার এটা হিসাবভুক্ত হয় নাই। হিসাবভুক্ত না হলে একবার প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে, আরেকবার আমার যোগ হবে হলো আমার চলতি সম্পদের দিকে যোগ হবে। চলতি সম্পদ নগদের সাথে যোগ হবে। এটা মানে দেখাতে হবে। আর আমার যে মূলধনের সুদের ক্ষেত্রে আমি আগে মূলধনের সুদটা আম এই কি বলে পুরাতন মূলধনের সুদটা বের করব। আর নতুন মূলধনের সুদটা বের করব। পুরাতন মূলধনের সুদটা এই যে, আর অতিরিক্ত মূলধনের সুদটা হলো এই যে এইভাবে বের করলাম। এর আগের মত করে 10% আর মাস হিসাব করে ১২ দিয়ে ভাগ করে ৯ দিয়ে গুণ। সোজা কথা। তারপরে এই যে ৳১০,০০০ র সাথে আমার এটা হলো আ মানে কি বলে প্রারম্ভিক মূলধনের সুদ আর এটা হলো অতিরিক্ত মূলধনের সুদ। আমার আসলে মোট মূলধনের সুদ। এই মোট মূলধনের সুদটাই আমার আ অপরিচালন ব্যয়ে যাবে। আর এই যে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে। এই যে এই ৳২০,০০০ এক জায়গায় লিখছি, ২ জায়গায় লিখি নাই কিন্তু ভুল হয়ে যাবে। এটাও আবার আর্থিক অবস্থার বিপরীতে নগদের সাথে যোগ করে দেখাতে হবে। উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। ভালো কথা। উত্তোলনের উপর সুদ বের করলাম। আমাদের এখানে কোন তারিখ নেই। উত্তোলনের উপর যদি কোন কিছু তারিখ বলে দেওয়া না থাকে তাহলে কোন কিছুই বলে দেওয়া না থাকলে আমার অর্ধেক বছরের সুদ ধরতে হবে। কারণ মালিক বছরের শুরুতেই ব্যবসা শুরু করার সাথে সাথেই সে ওই এতগুলো টাকা উত্তোলন করে বসে থাকেনি। সে সারা বছর ভরে বিভিন্ন সময় নিজের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু সে উত্তোলন করেছিল। এজন্য তাকে পুরো ১ বছরের সুদ চার্জ করা যাবে না। তাকে ওই অর্ধেক বছরের সুদ মানে ধার্য করতে হবে যদি কিছু বলে দেওয়া না থাকে। আর যদি বলে দেওয়া থাকে সেই তারিখ অনুযায়ী আমি উত্তোলনের সুদ বের করব। উত্তোলনের সুদ অপারেশন আয়তে দেখাবো আর ওই মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রারম্ভিক মূলধন থেকে বিয়োগ হবে। কারণ এটা মালিকের পাওনা কমে যাবে।
ঋণের ও বিনিয়োগের বকেয়া সুদ সংক্রান্ত যে বিষয়গুলো আমরা এখানে দেখব, শতকরা হারে যে সুদ নির্ণয় করা হয় তা ১ বছরের জন্য নির্ণীত হয়। এটা এর আগেও বলা হয়েছে। ঋণপত্রের বকেয়া সুদ, ঋণপত্র। ঋণপত্র বলতে আমরা আমাদের প্রতিষ্ঠানে যখন আমাদের ঋণের প্রয়োজন পড়বে, আমরা তখন ঋণপত্র বিক্রি করে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য লোন কালেক্ট করি। হুইচ ইস দ্যা ফরমেট অফ লোন, যেটাকে আমরা ডিবেঞ্চার বলে থাকি ইংলিশে। তাহলে এই ঋণপত্রের উপর যে সুদটা থাকবে সেটা আমার জন্য একটা ফাইন্যান্সিং কস্ট, আমার ফাইন্যান্সিয়াল কস্টের মধ্যে মূলত একটা বিষয় মনে রাখা, যে কি বলে ঋণ, বিনিয়োগ, তারপর ওই যে মূলধন, উত্তোলন, এগুলোর সাথে সম্পৃক্ত যে আয়-ব্যয়গুলো আছে, এগুলো কিন্তু সব কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স অ্যান্ড রেভিনিউ। আমাদের এগুলো কিন্তু সব অপরিচালন ব্যয়ের মধ্যে যায় এবং অপরিচালন আয়ের মধ্যে যায়। মনে রাখাটা সহজ। ফাইন্যান্সিয়াল এক্টিভিটিস এর যে আয়-ব্যয়গুলো আছে সেগুলো আমাদের অপরিচালন আয়-ব্যয়ের সাথে সম্পৃক্ত। এটা মনে রাখাটা রাখলে সহজ হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা ঋণপত্রের বকেয়া সুদটা আমরা কিভাবে দেখাই? আমাদের ঋণপত্রের বকেয়া সুদ বিশদ আয় বিবরণীতে অপরিচালন, আসলে তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের যখন আমরা এই অ্যাকাউন্টিং যেকোনো বিষয় নিয়ে আমরা যখন কোনো একটা কাজ করতে যাব, এটা না বিভিন্ন রকমের মানে ইনফরমেশন থাকে, বিভিন্ন রকমের পলিসি আছে, বিভিন্ন রকমের ওয়ে আছে। একটা অঙ্ক একেকজন একেক রকম ভাবে করেছে, সে এইভাবে করেছে, এইভাবে করেছে, এইভাবে করেছে। তোমার কাছে হয়তো মাথা ধরে যাবে যে এত মানে সিস্টেম, এত লজিক, কি মানে কিভাবে, মানে এত ওয়ে মনে রাখা কঠিন। এই টিচার একভাবে বলে, ওই টিচার আরেকভাবে বলে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে আসলে ওই থিওরিটা এক থাকে। এক্সাম্পল বিভিন্ন থাকার কারণে, মানে এক্সাম্পল বিভিন্ন থাকার কারণে টিচারদের কথাগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, বা বইয়ের ভিতরে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন থাকে। কিন্তু থিওরি কিন্তু কেউ ভায়োলেট করতে পারবে না। আমি যত রকমের মানে যত মানে বিভিন্নভাবে যেইভাবেই কথা বলি না কেন, আমি কিন্তু থিওরি ভায়োলেট করতে পারবো। ওই থিওরিটা তোমাকে আগে মানে কি বলে আয়ত্ত করতে হবে। ইনসিওর হতে হবে যে হোয়াট ইস দ্য থিওরি। দেখো, আমি তোমাদেরকে এই যে একটা যেটা কথা বললাম যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস রিলেটেড গুলো আমি অপরিচালন আয়-ব্যয় অংশ দেখিয়ে থাকি। এটা হলো থিওরি। এরপর তুমি দেখবা যে মানে এরপর তুমি দেখো এক্সাম্পল গুলো দেখো। এক্সাম্পল গুলো যত রকমের বিভিন্ন রকম এক্সাম্পলই থাকুক না কেন, আসলে এটা কেউ ভাইরাল করতে পারবে না। সো তোমাদেরকে এই থিওরি গুলো জানতে হলে বই পড়তে হবে এবং মানে কি বলে টিচারের লেকচার শুনতে হবে, বা দেখা গেছে যে নিজেকে চিন্তা করতে হবে, মানে এগুলো নিয়ে সময় পার করতে হবে। গবেষণা করতে হবে। লেখাপড়া নিয়ে টেবিল, বই, নিজেকে নিয়ে এনালাইসিস করতে হবে। বিশদ আয় বিবরণীতে আমরা ঋণপত্রের বকেয়া সুদটা অপরিচালন ব্যয় অংশে দেখিয়ে থাকি, আর আর্থিক অবস্থার বিভিন্ন স্বল্পমেয়াদী দায় অংশে দেখিয়ে থাকি। আর বিনিয়োগের বকেয়া সুদ বিষয়ে আয় বিবরণীতে অপরিচালন আয় অংশে দেখিয়ে থাকি, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ অংশে দেখিয়ে থাকি। এই আর্থিক বিশদ আয় বিবরণী যে সমন্বয়গুলো আছে, প্রথম কয়েকটা সমন্বয় বোঝা হলো কঠিন। পরে যখন মানে মানে টেকনিকটা বুঝে যাওয়া যায়, আসলে ফ্লোটা বুঝে যাওয়া যায়, পরের গুলো বোঝাটা তোমার জন্য তো কঠিন হবে না। ১ম ২ মানে বিক্রয়, আয়, মানে ক্রয়, বিক্রয়, বেতন, এগুলো একটা সমন্বয় বুঝতে একটু সময় লাগে। কারণ ১ম দিকের আইটেম তো। পরের গুলো দেখা বোঝা সহজ হয়। কারণ ওগুলা কিন্তু একই রকম হয়ে আসে। ১ম ২ টা ৩ টা অঙ্ক একটু করতে কষ্ট হবে। ২ টা ৫ টা অঙ্ক করতে খুবই কষ্ট হবে। কিন্তু যখন একটা অঙ্ক পেরে যাবা, পরের অঙ্কগুলা করতে খুবই মজা লাগবে। অঙ্কগুলা মনে করো যতক্ষণ মানে শেষ না করো ততক্ষণ পর্যন্ত মজা মানে মানে কি বলে টানটান উত্তেজনা কাজ করবে। আর যখন দেখা যাবে যে একটা অঙ্ক মিলে গেছে, মনে হয় যে ছোটখাটো একটা রাজ্য জয় করে ফেলছো। খুব মজা লাগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো যখন মিলে যায়। একটা কমপ্লিট অঙ্ক করতে পারলে মানে খুবই মানে মজা লাগে নিজের কাছে। খুবই আনন্দ লাগে। আমরা এখানে আর কিছু বিষয় এটা একটু আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হলো যে আমাদের যে রেওয়া মিলের যে লুক্কায়িত সমন্বয়। আমরা যখন রেওয়া মিল দেওয়া থাকে না যে ঋণপত্র তার আগে একটা 10% বলে দিল। এখানে কিন্তু আর কিছু বলে দেয়নি। এখানেও মানে অ্যাডজাস্টমেন্ট কিছু বলে, তোমাকে বুঝে নিতে হবে যে 10% ঋণপত্র তোমাকে ধরতে হবে। ৳৪০,০০০ করে 10% বের করবা। আর যদি রেওয়া মিলের ভিতরে ঋণপত্রের সুদ থেকে যায়, তাহলে কিন্তু তোমাকে দেখতে হবে যে কত টাকা দেওয়া আছে। যদি তোমার দেখো ৳40,000 র উপরে 10% বের করে ৳৪,০০০ আসলো। কারণ ৳৪,০০০ দেখলা যে তোমার রেওয়া মিলের ভিতরে দেওয়া আছে যে ঋণের সুদ দেখা যাচ্ছে ৳৪,০০০ দেওয়া আছে। তাহলে কিন্তু আর তুমি কোন বকেয়া অগ্রিম কিছুই করতে পারবা না। তুমি জাস্ট দেখিয়ে দিবা যে ঋণের অ্যা ঋণের সুদ যেটা আছে ওই ৳৪,০০০ এক জায়গায় দেখা যায়। এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট তখন আর অ্যাডজাস্টমেন্ট হবে না। কিন্তু যদি ৳৪,০০০ তুমি বের করলা
এবং ওইখানে মানে রেওয়ামিলের মধ্যে যে ঋণের সুদ আছে সেটা কম বেশি আছে, কম বেশি ধরো যদি থেকে দেয় তাহলে কম থাকলে বকেয়া আর বেশি থাকলে অগ্রিম, বাস ওই বকেয়া ব্যয় এবং অগ্রিম ব্যয় যেভাবে পোস্টিং দিতে হয় সেরকম ভাবে দিয়ে দিবে। এই যে এখানে আরেকটা বিষয় 10% ঋণপত্র তারিখও দিয়েছে, তার মানে আমাদের এটা মানে মানে অর্ধেক বছরের সুদ ধরতে হবে। আবার ওই যে বিনিয়োগে যে 10% বলে দিয়েছে, আমরা বিনিয়োগের সুদ বের করবো 1 লাখ টাকার উপর 10%। তারপর আমাদের সেই অনুযায়ী আমরা অপরিচালন ব্যয় আয় অংশ দেখিয়ে দেবো, আর আমাদের যেটা মানে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ অংশে দেখিয়ে দেব। একেবারে মানে এখানে আবার তারিখ অনুযায়ী দেওয়া আছে, কিন্তু তারিখটা একটুখানি অন্যরকম, কিন্তু আমরা কিন্তু এখানে 15 লিখেছি, ভুল করে লিখিনি, ইচ্ছাকৃতভাবে লিখেছি। যেমন তোমাদের একটা বিষয় বলতে পারি, আমরা দেখো আমরা কিন্তু আসলে ট্রায়াল ব্যালেন্সটা আমাদের মানে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু আমাদের 2016, কিন্তু এটা এখানে দেওয়া হচ্ছে 2015। তাহলে আমাদের এই বিনিয়োগটা দেওয়া হয়েছে গত বছরে, গত বছর অর্ধেক মাঝামাঝিতে দেওয়া আছে, কিন্তু এই বছরে মানে পুরোটাই কিন্তু তখন সুদ ধরতে হবে, যেহেতু গত বছর মাঝামাঝি দিয়েছি এবং এই এই বছরে কিন্তু তাহলে পুরোটাই কিন্তু সে ইনভেস্টমেন্টটা আমার ছিল। তাহলে আমি কিন্তু 2016 সালে পুরো বছরের বিনিয়োগের সুদ দেখাতে হবে, তারিখ দেখেই যে অর্ধেক করে দিবা তা কিন্তু করতে যেও না, আগে কিন্তু সালটা দেখে নিও। এক্সামিনার তোমাদেরকে একটু ট্রাফিক ফালানোর জন্য পরের প্রশ্নের মধ্যে অনেক মার্ক দিতে পারে, এটা কিন্তু ভুল করে সে গত বছরটা লিখেনি, উদ্দেশ্যমূলক ভাবেই লিখেছে। আচ্ছা, এই যে এখানে যেটা বললাম যে 10% বিনিয়োগ সম্পর্ক 1 লাখ টাকাতে বের করলো, 1 লাখ টাকা 10,000 টাকা হয়, কিন্তু বিনিয়োগের সুদ আমার এখানে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দেওয়া আছে 6,000 টাকা। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার 4,000 টাকা বকেয়া, বকেয়াটা আমি যোগ করে দেব। বছরের শেষে অবচয় নির্ণয় করা হয় স্থায়ী সম্পদের উপরে, সম্পদের অবচয় শতকরা হার দেওয়া থেকে সম্পদের মূল্যের উপর শতকরা হার প্রয়োগ করে বার্ষিক অবচয় নির্ণয় করতে হয়। অবচয় সমন্বয় করার নিয়মটা হলো যে বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় অংশ অবচয় খরচ নামে লিখতে হবে। আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ অংশে পুঞ্জীবিত অবচয় যদি থাকে এর সাথে যোগ করে সংশ্লিষ্ট সম্পদ হতে বাদ দিয়ে দেখাতে হবে। আমরা এখানে ২ টা আমি ইনফরমেশন নিলাম। একটা হলো কল কব্জা, একটা হলো মজুরি। কল কব্জা হলো ২ লাখ টাকা আর মজুরি হলো 30,000 টাকা আমরা এখানে নিলাম। দেখো আমরা দেখি আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো কিভাবে আমরা আ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবো। কল কব্জার যে অবচয় 10% আমাদের এখানে আছে, আমাদের এটা পরিচালন ব্যয় অংশে আমরা জাস্ট ওই আমাদের ১ লাখ টাকার উপরে 10% বের করে আমরা আমাদের পরিচালনা ব্যয় অংশ দেখিয়ে দেব। আর আমাদের ওই যেটা আমাদের কল কব্জা আছে যেটা স্থায়ী সম্পদের অংশে আমরা 20,000 টাকা এখান থেকে অবচয়টা বাদ দিয়ে বাকি নেট অ্যাসেটটা এখানে দেখিয়ে দিব। বছর শেষে কল কব্জার মূল্যায়ন করা হয়েছে। এখানে একটা বিষয় আমার কিন্তু আমি দেখছি যে আমার ট্রায়াল ব্যালেন্স এর মধ্যে আমার কল কব্জার যে প্রাইস ছিল সেটা ২ লাখ টাকা ছিল। আর বছর শেষে কল কব্জার মানে প্রাইস দেওয়া আছে আমার ১,৯০,০০০ টাকা। তাহলে ওইখানে ২ লাখ টাকা দেওয়া আছে আর এখানে বলছে যে না আমার বছর শেষে আমি মূল্যায়ন করেছি ১,৯০,০০০ টাকা। আর এইখানে কিন্তু আমার ডিফারেন্সটা হবে অবচয়। ২ লাখ টাকা থেকে ১,৯০,০০০ টাকা বাদ দিলে যেই ১০,০০০ টাকা থাকে ওইটা আমার থাকে অবচয়। অবচয় সবসময় যে একটা পার্সেন্টেজ রেটেই দেওয়া থাকবে তা না। এভাবে মানে ডিফারেন্স ভাবে দিতে পারে। আবার এভাবে বলে দিতে পারে সরাসরি যে কলকব্জের উপর অবচয় ১০,০০০ টাকা ধরতে হবে। তাহলে তো তুমি শুধু ১০,০০০ টাকা কোন জায়গায় দেখিয়ে দিবা। একটা হলো পরিচালনার ব্যয় অংশে, আরেকটা হলো ওই কল কল মানে স্থায়ী সম্পদ থেকে অবচয় হিসেবে জীবিত অবচয় বা বাদ দিয়ে দিও। আমাদের এর পরের আরেকটা সমন্বয়ের মধ্যে এরকম একটা বিষয় থাকতে পারে যে কলকব্জের সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। যেহেতু মজুরির অন্তর্ভুক্ত আছে এখানে ২ টা সমন্বয়, আগে একটা সমন্বয় নিয়ে চিন্তা করবো। দোনোটা সমন্বয় একসাথে চিন্তা করতে যেও না। ফার্স্টে তুমি আগে একটা সমন্বয়কে পোস্ট করে দাও। একটা হলো কলকব্জার যে সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে এটা আগে মজুরিতে থাকবে না। মজুরি থেকে বিয়োগ করে দিবা। এরপর আমাদের যেই যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রপাতির সাথে এটা যোগ হয়ে যাবে। এই যে কলকব্জা মানে মজুরি থেকে আমি বাদ দিয়ে দেখাবো আমার সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা। আর এই যে কলকব্জার সাথে সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা আমি যোগ করে দেখাবো। তারপর আমি আমার যে ২,১০,০০০ টাকা থাকবে, এই ২,১০,০০০ টাকার উপরে আমি 10% অবচয় বের করব। ২,১০,০০০ টাকার উপর 10% বের করে আমি এখন অবচয়টাকে আগের মতন করে পোস্টিং দিয়ে দিব পরিচালন ব্যয় অংশে। আর পুঞ্জীভূত ব্যয় বাবদ আমি অবচয় বাবদ আমি
কল থেকে বাদ দিয়ে দেখিয়ে দেব। এখানে কথাটা একটু মানে নোটটা একটু পড়ি। শুধু সংস্থাপন ব্যয়ের উপর কখনই অবচয় ধার্য করা হয় না। সংস্থাপন ব্যয় ও সংস্থাপিত কলকবজার ক্রয় মূল্য উভয় যোগ করে তার উপর সংস্থাপন তারিখ অনুযায়ী অবচয় ধরতে হয়। আমাদের এখানে কোন সংস্থাপনের ব্যয় সংস্থাপন তারিখটা দেয়নি যে আমরা কত তারিখে সংস্থাপন করেছি এই তারিখটা দেওয়া নেই। এইজন্য পূর্ণ বছরের অবচয় আমরা ধরেছি। এখানে মনে হয় একটা আছে আমাদের তারিখ দিয়ে দিয়েছে। আমরা তারিখ অনুযায়ী যদি আমরা মানে দেখাই যে আমাদের ৳৫০,০০০ মূল্যের একটি নতুন কলকবজা সংস্থাপন ব্যয় ৳১০,০০০। যেই যে যন্ত্রপাতিটা আমরা আ মানে কি বলে আমাদের সংস্থাপন করেছিলাম সেটার প্রাইস ছিল হলো ৳50,000 আর যা আমাদের ১লা এপ্রিল ২০১৬ তারিখে সংস্থাপন করা হয়। কলকবজার অপচয় ছিল 10%। এইখানে আমাদের ২ টা সম্পদ তাহলে চলে আসলো। একটা সম্পদ ছিল হলো আমাদের টোটাল সম্পদ হলো ৳২,০০,০০০। ৳২,০০,০০০ মধ্যে থেকে আমাদের এইখানে একটা সম্পদ হলো সেটা হলো ৳50,000 তাহলে আমার ওল্ড সম্পদ কিন্তু আমার পুরাতন যে সম্পদ সেটা কিন্তু সম্পদ হলো আমার ৳৫০,০০০। ৳৫০,০০০ উপর আমার 10% যদি আমার যায় আমার হলো ৳১৫,০০০। আর আমার এখানে যে নতুন কলকবজার যে অবচয়টা আসবে সেটা আমার হলো ৳৫০,০০০ যন্ত্রপাতিটা নতুন ছিল আর ৳১০,০০০ আমার এখানে সংস্থাপন ব্যয়। তাহলে সংস্থাপন ব্যয় আমার যদি ৳10,000 হয় আর প্রাইস যদি অ্যাসেটের ৳50,000 হয় তাহলে আমার ৳60,000 উপর আমি 10% আমি দেখিয়ে দেব। মানে ক্যালকুলেশন করে বের করব। এবং আমার এখানে যে তারিখটা আছে ১লা এপ্রিল থেকে মানে ১লা এপ্রিল থেকে যদি আমি কাউন্ট করি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ৯ মাস কিন্তু। এই যে আমি ১২ দিয়ে ভাগ করে ৯ দিয়ে গুণ করে আমি আমার অবচয়টা পেলাম ৳৪,৫০০। তাহলে আমার মোট অপচয়ের পরিমাণ আসবে এখানে আসবে হলো ৳১৫,০০০ আর এইখানে আমার ৳৪,৫০০ তাহলে আমার আসলো হলো ৳১৯,৫০০। ৳১৯,৫০০ আমার এখানে অবচয়। আমার ৳১৯,৫০০ আমার যে অবচয়টা আসলো আমি এই ৳১৯,৫০০ এখানেও দেখাবো। আবার এই যে ৳১৯,৫০০ আমার এই যে পুঞ্জীভূত অবচয়ের মধ্যে আমি এইখানে দেখিয়ে দেব। যদি আমি এখানে দেখাই তাহলে আমার আরেকটা বিষয় সেটা হলো যে আমার কলকবজা যদি ৳২,০০,০০০ এখানে ছিল, আমার সংস্থাপন ব্যয় ৳১০,০০০ আমার ৳১০,০০০ র উপরে আমি এ ৳১০,০০০ ৳২,১০,০০০ ৳১০,০০০ আমার মোট টোটাল অ্যাসেট প্রাইস আমার এই পুঞ্জীভূত অবচয় ৳১৯,৫০০ এইটা আমি এখান থেকে মাইনাস করে দিব। মাইনাস করলাম আমার ৳২,১০,০০০ আমার ১৯,৫০০ তাহলে আমার আসলো হলো ৳১,৯০,৫০০ হলো আমার অ্যাসেটের প্রাইস। আমাদের অনাদায়ী পাওনা বিষয়টা আমাদের এর আগে আলোচনা করেছি। অনাদায়ী পাওনা চূড়ান্ত প্রচেষ্টা চালানোর পরেও দেনাদারদের যে অংশ আদায় করা যায় না, মানে দেনাদার থেকে যে টাকাটা আদায় করা যায় না তাকে অনাদায়ী পাওনা বা কুরিন বলে। অনাদায়ী পাওনা বা কুরিনকে বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের অধীনে দেখানো হয়। এর অন্যান্য নামসমূহ হলো অনাদায়ী পাওনা, সন্দেহজনক পাওনা, কুরিন। ইংলিশে এটাকে ব্যাড ডেটস বলে থাকে। আমাদের সন্দেহজনক পাওনা সঞ্চিতি ভবিষ্যতে দেনাদারদের যে অংশ আদায় হওয়ার সম্ভাবনা কম সেই অংশের ক্ষতিপূরণের জন্য লাভের যে অংশকে লাভ হিসেবে না দেখিয়ে আলাদা করে রাখা হয় তাকে সন্দেহজনক পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি বলে। সন্দেহজনক পাওনা সঞ্চিতি বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের অধীনে দেখানো হয়। এই বিষয়গুলো আমরা একটু মনে রাখি। রেওয়া মিলের অনাদায়ী পাওনা যেটা দেওয়া থাকে, রেওয়া মিলে অনাদায়ী পাওনা দেওয়া থাকে সেটাকে আমরা পুরাতন অনাদায়ী পাওনা বলব। রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তাকে আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলব। সমন্বয়ে যে অনাদায়ী পাওনা থাকে তাকে আমরা নতুন অনাদায়ী পাওনা হিসেবে চিনব। আর সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা থাকবে সেটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে
মনে রাখবা। আমরা এগুলো জাস্ট আমাদের লেকচার বোঝার জন্য আমরা একটুখানি অ্যাজাম্পশন হিসেবে ধরে নিয়েছি। আর অনাদায়ী পাওনা সমন্বয় করার নিয়ম, বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় অংশে অনাদায়ী পাওনা নামে লিখতে হবে আর আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ অংশে প্রাপ্য হিসাব হতে বাদ দিয়ে দেখাতে হবে। আমাদের এই ছকটা একটু মনে রাখি যে আমাদের এটা হলো একটা আধুনিক নিয়ম, চমৎকার একটা নিয়ম যে তোমরা যখন এই ছকটা অনুযায়ী সমন্বয়ের অনাদায়ী পাওনার সমন্বয়টা করে নিবা, দেখা যাবে যে তোমাদের জন্য অনাদায়ী পাওনা খরচটা বের করা খুবই সহজ হয়ে যাবে। তোমরা তোমরা সহজেই যেটা করে নিও সেটা হলো যে পুরাতন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি রয় মিলে থাকলে এইখানে লিখো। তারপর অনাদায়ী পাওনা রয় মিলে যদি থাকে তাহলে সেটা এখানে লিখে দিও। আর নতুন অনাদায়ী পাওনা অবলোপন যেটা আমাদের সমন্বয় থেকে সেটা এখানে লিখো। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এখানে লিখে দিও। তাহলে এই টাকা থেকে এই যেই টাকাগুলো যোগ করার পরে তুমি যেটা বিয়োগ করে দেখিয়ে দিও সেটা হলো অনাদায়ী পাওনা খরচ চলে আসবে। আমাদের অনাদায়ী পাওনা যেটা রেওয়া মিলে থাকে সেটা আমরা ক্রেডিট পাশে লিখবো। আবার মানে সরি বাম পাশে লিখবো। আমাদের অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা যখন এটা ও ধরতে বলে যে আমাদের নতুন অনাদায়ী পাওনা আরো এত টাকা সমন্বয়ে থাকে তখন এটাই মানে বাম পাশেই লিখবো। আমাদের অবশিষ্ট দানাদারের উপরে বা প্রাপ্য হিসেবের উপরে একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বলে সেটাও আমরা বাম পাশে লিখবো। আমাদের শুধু পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিতে যেটা থাকবে রেওয়া মিলে সেটা আমরা শুধু ডান পাশে লিখবো। এরপর এই টোটাল যোগফলগুলো থেকে আমরা এই টাকাটা মাইনাস করে যেটা পাবো সেটা হলো আমাদের অনাদায়ী পাওনা বাবদ যেটা খরচ পরিচালন ব্যয় অংশে যাবে। এখন এটা হলো মানে আধুনিক একটা পদ্ধতি। আমার কাছে সিস্টেমটা ভালোই লেগেছিল যে তোমরা যখন সমন্বয়ের মধ্যে মানে কি বলে ক্যালকুলেশন এর মধ্যে এটা দেখিয়ে এটা বের করে দেখিয়ে দিবা, তোমাদের জন্য অনেক সহজ হবে। কিন্তু নরমালি অধিকাংশ বইয়ের মধ্যে এই যে এই ফরমেটটা থাকে। এই ফরমেটটা কি আসলে ওইখানে মানে কি বলে ডান বাম করে দেখিয়ে দিয়েছে। এখন তোমরা অধিকাংশ বইয়ের মধ্যে এই ফরমেটটা পাবে। এই ফরমেটটা পেলে কোনো সমস্যা নেই। এই ফরমেটটা তোমাদের অনেকটা সহজ একটা ফরমেট। আমার কাছে এই ফরমেটটা করলে তোমাদের জন্য যারা নতুন তাদের জন্য অঙ্কটা করতে সহজ হবে। আর যদি দেখা গেল না তারপরেও তুমি এটা মানে কি বলে পরে হয়তো তুমি ওইটা এপ্লাই করে দিও। এখন তুমি এটাই শিখো। পুরাতন অনাদায়ী পাওনা আমাদের যেটা র মিলে থাকে, তারপর আমাদের নতুন অনাদায়ী পাওনা যেটা আমাদের সমন্বয়ে থাকে, আমাদের এই যোগফলটা এই যে এখানে লিখবো, লিখার পরে আমরা আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা এখানে লিখলাম। আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করার পর যেটা থাকে ওই একই ফরম্যাট অনাদায়ী পাওনা খরচের পরিমাণ এটা আমাদের উম, আর্থিক অবস্থা বিশদ আয় বিবরণী আমরা কি যেন ওই যে পরিচালন ব্যয় অংশ নিয়ে পুরো ফরম্যাটটা এইভাবে দেখাতে পারো। ফরম্যাটটা মুখস্থ রেখে এরকম হবে পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাস বাস করে এইভাবে করে দিলেও হবে। আর কোনো একটা যদি না থাকে ওইটা লেখার দরকার নেই, জাস্ট ফরম্যাটটা মনে রাখো সিকোয়েন্সটা, যে সিকোয়েন্স অনুযায়ী তুমি তোমার ইনফরমেশন গুলো বসিয়ে তোমার এই আউটার কলামে কত টাকা যাবে সেটা বাদ দিয়ে দেখিয়ে দিও। আর এখান থেকে আরেকটা কথা বলে দিই যে এই যে এখানে যে নতুন অনুদায়ী পাওনা এটা প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। আবার এই যে নতুন অনুদায়ী পাওনার সঞ্চিতি এটাও বাদ যাবে তোমার ওই প্রাপ্য হিসাব থেকে আর্থিক অবস্থার বিবরণীতে। এভাবে এই দুইটা জিনিস দুইটা বাদ যাবে এখান থেকে যেহেতু এই যে সমানের দুইটা প্রত্যেকটা জিনিস দুইটা জায়গায় হিট করে এইভাবে তুমি এটা দেখিয়ে দিও কনফার্ম হওয়ার জন্য যে এইটা ওইখানে গিয়েছে কিনা মানে তুই প্রত্যেকটা
অ্যাডজাস্টমেন্ট ২ টা জায়গায় গিয়েছে কিনা এটা মনে রাখাটা মানে তুমি আলাদা ভাবে যখন করবা বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, যেমন আগে বিশদ আয় বিবরণী শেষ করলাম। তারপর তুমি করলা কি? আর্থিক অবস্থার বিবরণী শুরু করলা। তখন কিন্তু তোমার অ্যাডজাস্টমেন্ট ২ জায়গায় পোস্টিং দেওয়াটা খুবই কঠিন হয়ে যায়। মানে মনে থাকে না। যে ওইখানে দেখানোর পর আবার এখানে দেখানো। এটা কিন্তু আমি দেখেছি যে আমি ২ টা আর্থিক অবস্থার বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী আমার কি বলে যে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী ২ টা একসাথে শুরু করেছি। এবং মালিকানা সত্ত্বের বিবরণী একসাথে শুরু ৩ টা পৃষ্ঠার মধ্যে ৩ টা ঘর করেছি। আমি সমন্বয় থেকে আগে এখানে দেখালাম। তারপর মানে একই আইটেম ২ টা জায়গায় হিট এন্ড করে দেখালাম। তো এইভাবে যখন আমি অ্যাডজাস্টমেন্ট গুলো মানে কমপ্লিট করে ফেলি, তখন সহজে ২ টা জায়গায় যে হিট হয়েছে এই ব্যাপারটা সার্টেন হওয়া যায়। এইভাবে অঙ্ক প্র্যাকটিস করাটা মানে কি বলে ১ম কঠিন। কিন্তু যদি এটা যদি করে ফেলা যায়, অঙ্কটা মানে খুবই করতে খুব মজা লাগে। আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো বোঝার জন্য আমরা কয়েকটা ইনফরমেশন নিলাম। বিক্রয়, তারপর প্রাপ্য হিসাব, আমাদের পাওনা সঞ্চিতি নিয়ে নিলাম। এরপর অ্যাডজাস্টমেন্ট গুলো কিভাবে যায় আমরা এই যে এইখানে যে প্রাপ্য হিসাবের উপর 10% বের করে ফেললাম। ৳৮০,০০০ র উপর 10% ৳8,000 এই টাকাতে আমরা পরিচালন ব্যয়ের আ অংশ দেখিয়ে দিলাম। আমাদের নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি ৳৮,০০০। শুধু একটা অ্যাডজাস্টমেন্টই আছে ৳৮,০০০ অনুযায়ী পাওনা সঞ্চিতি নতুন এটা লিখলাম এবং ওই যে আমাদের সনাতন পদ্ধতিতে আমরা দেখিয়ে দিলাম কিভাবে এই যে আমাদের পুরাতন আমাদের কনস্টিটিউশন বাদ দিয়ে আমি ৳৩,০০০ আউটার কলামে দেখিয়ে দিলাম। এবং আবার এই ৳৮,০০০ শুধু এই যে ৳৮,০০০ আমার অ্যাডজাস্টমেন্ট কিন্তু শুধু ৳৮,০০০ এই ৳৮,০০০ আমি বাদ দিয়ে দেখাবো। এখন এইটাই যখন আমি আবার আধুনিক পদ্ধতিতে যদি দেখাই, আধুনিক পদ্ধতিটা একটু দেখাই যদি দেখি তাহলে এই যে আমি অনাদায়ী পাওনা বাবদ একটু আগে যেখানে দেখিয়েছিলাম আমি শুধু খরচটা দেখিয়ে দিয়েছি। অনাদায়ী পাওনা বাবদ খরচ ৳৮,০০০ কি ৳৮,০০০ ৳৩,০০০ যে ৳৩,০০০ আমরা এই যে এই যেটা ব্যালেন্সটা করেছিলাম যে অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতনটা বাম পাশে লিখেছি আর ডান পাশে সরি ডান পাশে আমি অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতনটা লিখেছি আর বাম পাশে আমি লিখেছি অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন ব্যালেন্স যেটা ৳৮,০০০ লিখেছি। আমি এই ৳৮,০০০ থেকে ৳৫,০০০ মাইনাস করার পর আমি যেটা পেলাম সেটা হলো আমার অনাদায়ী পাওনা খরচ। আমি আধুনিক নিয়মে এই ৳৩,০০০ এখানে বসিয়ে দিলাম। কিন্তু যেহেতু আ এখানে ৳৩,০০০ লিখেছি আবার এখানে কিন্তু ৳৩,০০০ আসবে না। এখানে কিন্তু আসবে ওই ৳৮,০০০ যেটা আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই জিনিসটা এখানে মানে তোমার জন্য একটুখানি কমপ্লিকেটেড লাগতে পারে। মানে ভুল হওয়ার সুযোগ থাকে। এইজন্য তুমি ওই সনাতনটাই করো। কিন্তু আধুনিক নিয়মটা আমার খুব ভালো লেগেছে আরকি। আচ্ছা তারপর আমাদের প্রাপ্য হিসাবে ৳১,০০০ আদায়ের যোগ্য নয় অবশিষ্ট প্রাপ্য টাকার হিসাবের উপর 10% হারে তা রাখতে হবে। আমাদের এইখানে যেটা আমাদের প্রাপ্য হিসাব ছিল হলো ৳৮০,০০০ এর মধ্যে আমাদের ৳১,০০০ আদায়ের যোগ্য নয়। ৳৭৯,০০০ র উপরে আমি 10 মানে এই যে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার জন্য এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমি এই যে 10% আমার দেখালাম। আমাদের ওনাদের পাওনা ছিল হলো ৳১,০০০ এই যে ৳১,০০০ এখানে দেখিয়েছি। আবার এই যে এইখানেও দেখিয়েছি। আর আমার ৳৭,৯০০ হলো আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমি এখানে ৳৭,৯০০ দেখাবো, এখানেও ৳৭,৯০০ দেখাবো। একই ফরমেটে আমি এটা কমপ্লিট করে দেখিয়ে দিলাম। এরপরে আমার ভ্যাট সংক্রান্ত যে সমন্বয়টা আছে এটা আমাদের একটু বিস্তারিত বিষয় এটা একটু ধীরে আলোচনা করতে চাচ্ছিলাম। যেটা হলো যে পণ্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত কোনো ভ্যাট বিশদ আয় বিবরণীতে লেখা যাবে না। এটা একটু কথাটা বলতে চাচ্ছিলাম কি, যে ভ্যাট বলতে আমরা কি বুঝি? ভ্যাট বলতে আগে ভ্যাট বিষয়টা হলো আমাদের পণ্য ক্রয় বিক্রয়ের সময় যেই গভর্নমেন্টকে যে 15% রেটে আমরা যে পেমেন্টটা করে থাকি।
বা বিক্রয়ের সময় যেটা কালেক্ট করে থাকি সেটা সেটা বিক্রয় ভ্যাট, আর ক্রয়ের সময় যেটা দিয়ে থাকি সেটা হলো ক্রয় ভ্যাট। আর আমাদের ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট কখনো উম, বিশদ আয় বিবরণীতে কখনো দেখানো হয় না। বিশদ আয় বিবরণীতে আমার ক্রয় ভ্যাটও দেখানো হবে না, বিক্রয় ভ্যাটও দেখানো হবে না, ভ্যাটের ব্যালেন্সও দেখানো হবে না, কারণ এটা আয় ব্যয়ের আইটেম না। এটাকে আমি এই অ্যামাউন্ট গুলো নিয়ে আমি ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করবো। ভ্যাট চলতি হিসাবে যে ব্যালেন্স আসবে সেটা যদি ডেবিট হয়ে থাকে তাহলে সম্পদ পাশে দেখিয়ে দেবো, আর যদি ক্রেডিট হয়ে থাকে তাহলে আমি দায় পাশে দেখিয়ে দেবো। কিভাবে দেখাবো এটা পরে আমরা দেখছি। ভ্যাট কাকে বলে এটা বলেছি, আর আমাদের ভ্যাটের যে ফ্যাক্টর হলো, বাংলাদেশের মধ্যে ভ্যাটের রেট হলো 15% এবং এর ফ্যাক্টর হলো 3/23। আমরা যদি এটাকে কিভাবে পেলাম যদি দেখাই, সেটা হলো যে আমাদের এই ফরম্যাটটা ছিল, সেটা হলো 15 আর 115, মানে 115 টাকা যদি ক্রয় সহ পণ্য মূল্য থেকে থাকে, তার মধ্যে ভ্যাট হলো 15 টাকা, মানে 115 টাকার মধ্যে ভ্যাট হলো 15 টাকা। এই ফ্যাক্টরটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করে আমরা এই ফ্যাক্টরটা পেয়েছি। তোমরা এইটাও করতে পারো, এইটাও করতে পারো, আবার ঐকিক নিয়মে 100 টাকা বা মানে পণ্য 115 টাকার মধ্যে ভ্যাট 15 টাকা, 1 টাকার মধ্যে কত, তারপর তোমার টোটাল যেই অ্যামাউন্ট সেইভাবে তোমরা বের করতে পারো। যেভাবে বের করতে পারো করো। সবচেয়ে সহজ নিয়ম হলো এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এত সময় তুমি দরকার হলে পাবা। হিসাবের বইতে ব্যাটের ব্যবহারটা কিভাবে হয়? বিক্রেতা বা সেবার বিক্রয় মূল্যের সাথে সরকার কর্তৃক নির্ধারিত হারে ব্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হয়। ক্রয়ের সময় অগ্রিম প্রদত্ত ব্যাট সম্পদ হিসেবে এবং বিক্রয়ের সময় আদায়কৃত ব্যাট দায় হিসেবে বিবেচিত হয়। সম্পদের ক্রয় মূল্যের উপর ব্যাট প্রদান করা হলে ক্রয়কৃত সম্পদের উপর প্রদত্ত ব্যাট সম্পদের মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং অনুরূপভাবে কারবারের কোনো প্রয়োজনীয় খরচের উপর প্রদত্ত ভ্যাট উক্ত খরচের সাথে অন্তর্ভুক্ত হবে। এখানে একটা বিষয়, মানে যেটা আমাদের পণ্য ক্রয় বিক্রয়ের সাথে ভ্যাট থাকলে সেটা সেটা প্রদত্ত ভ্যাট সম্পদ হিসাবে এবং বিক্রয়ের সাথে সময় আদায়কৃত ভ্যাট দায় হিসেবে বিবেচিত হয়। এখন আমরা যদি সম্পদের সাথে যদি কখন সম্পদ ক্রয় করলাম, ভ্যাট তো দিয়ে দিলাম, তখন যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে সেটা কিন্তু আর আলাদা করার দরকার নেই, কারণ এটা ওই সম্পদের মূল্যের সাথেই যুক্ত থাকবে। বা আমি কোনো একটা খরচ করলাম, যেমন মনিহারি কিনলাম, অফিস সাপ্লাইজ কিনলাম, এগুলোর সাথে যে আমি ভ্যাটটা গভর্নমেন্টকে প্রদান করব, আমি কিন্তু ওইটাকে আলাদাভাবে দেখাবো না, ওইটা পুরোপুরি ওই স্টেশনের এক্সপেন্সের সাথেই থেকে যাবে, আলাদাভাবে দেখানো যাবে না। ভ্যাটের হিসাবভুক্তকরণ। ভ্যাটের হিসাবভুক্তকরণ যদি ক্রয়ের সময় প্রদত্ত ভ্যাটকে ক্রয় হিসাবে ডেবিট এবং বিক্রয়ের সময় আদায়কৃত ভ্যাটকে বিক্রয় হিসাবে ক্রেডিট করে হিসাবভুক্ত করা হয়ে থাকে, সেক্ষেত্রে ক্রয় হিসাবের অন্তর্ভুক্ত ভ্যাটকে ক্রয় থেকে বাদ এবং বিক্রয়ের সাথে অন্তর্ভুক্ত ভ্যাটকে বিক্রয় থেকে বাদ দিতে হবে। অতঃপর ক্রয়ের সাথে প্রদত্ত ভ্যাটকে ভ্যাট চলতি হিসাবের ডেবিট ব্যালেন্সের সাথে যোগ করে এবং বিক্রয়ের সাথে আদায়কৃত ভ্যাট চলতি হিসাব থেকে বিয়োগ করে দেখাতে হবে। এখন না বুঝতে সমস্যা নেই, একটু পরে আমরা এক্সাম্পল দেখাচ্ছি। যদি দেওয়া মিলে ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে বিক্রয়ের সাথে আদায়কৃত ভ্যাটকে ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সের সাথে যোগ করতে হবে এবং ক্রয়ের সাথে প্রদত্ত ভ্যাটকে ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সের থেকে বিয়োগ করতে হবে। এই লাইনটা যদি আরেকবার পড়া দরকার। যদি দেওয়া মিলে ভ্যাট চলতি হিসাবে ক্যারি ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে বিক্রির সাথে আদায়কৃত ভ্যাটকে ভ্যাট চলতি হিসাবে ক্যারি ব্যালেন্সের সাথে যোগ করতে হবে এবং ক্রয়ের সাথে যে প্রদত্ত ভ্যাটকে ভ্যাট চলতি হিসাবে ক্যারি ব্যালেন্স থেকে বিয়োগ করতে হবে। পরে দেখবো একটা এক্সাম্পল। এখানে একটা এক্সাম্পল নিয়েছি, সেটা হলো আশা ট্রেডার্স 2012 সালের ডিসেম্বর মাসের বিক্রয় ছিল 3,79,000 টাকা, বিক্রয় বার্তা ছিল 5,000 টাকা, বিক্রয় ফেরত ছিল 2,500 টাকা, অলিখিত বিক্রয় 10,000 টাকা, বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে পণ্য প্রেরণ ছিল 1,000 টাকা। নিট বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। সহজ কথা, নিট বিক্রয়ের পরিমাণ বের করতে হবে এবং ওই নিট বিক্রয়ের উপরে আমাদের ভ্যাটটা বের করব। নরমালি ভ্যাট বের করে কখন? ভ্যাটটা বের করে এই যে আমাদের যে বিক্রয়টা থাকে, বিক্রয় থেকে আমাদের বিক্রয় বার্তা বাদ দেওয়ার পরে, বিক্রয় ফেরত বাদ দেওয়ার পরে, অলিখিত বিক্রয় যোগ করার পরে, আর যদি আবার বিক্রয় অথবা ফেরত শর্তে যে পণ্যটা ছিল সেটা যদি নিশ্চিত না হয়ে থাকে, সেটা বাদ দেওয়ার পরে যে নিট বিক্রয় থাকবে, তার উপরে আমরা
ভ্যাট ক্যালকুলেট করব। ৩,৯০,০০০ টাকার উপরে আমরা এই যে ভ্যাট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে যেটা পেলাম সেটা হলো বিক্রয় ভ্যাট। আমাদের ব্যালেন্স বিডি হিসেবে গ্রামীণের মধ্যে ছিল হলো ভ্যাট চলতি হিসেবে ২,৫০০ টাকা। আমাদের প্রাইভেট ছিল হলো ২৫,৯৫৭ টাকা। আমরা প্রাইভেটটা ডেবিট পাশে লিখলাম, বিক্রয় ভ্যাটটা আমাদের ক্রেডিট পাশে লিখবো। লিখলাম, লিখার পরে আমাদের যে ব্যালেন্সটা থাকবে সেখান থেকে আমরা ভ্যাট চলতি হিসাবে আমরা ব্যালেন্সটা হিসেবে পাবো এই যে ২২,৪৭৮ টাকা। এই ২২,৪৭৮ টাকা এটা কিন্তু আমার ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স আমার আবার ক্রেডিট পাশে লিখিয়ে দিলাম। এটা চলে যাবে আমার আর্থিক অবস্থার বিবরণীর সরাসরি দায়ের পাশে চলতি দীর্ঘ স্বল্পমেয়াদী দায়ের পাশে দেখিয়ে দিব। যেহেতু আমাদের ক্রেডিট ব্যালেন্স। আর আমাদের যে ক্রয় ভ্যাট আছে, বিক্রয় ভ্যাট আছে এগুলো আমরা ওই বিশদ আয় বিবরণী থেকে ক্রয় ভ্যাট থেকে ক্রয় থেকে মানে ক্রয় ভ্যাটটা বাদ দিয়ে দিল, বিক্রয় থেকে বিক্রয় ভ্যাটটা বাদ দিয়ে দেখাবো। এখানে আরেকটা ইনফরমেশন মানে কিছু ইনফরমেশন দিয়ে আরেকটা এক্সাম্পল আমাদের বিনামূল্যে পণ্য বিতরণও আছে। যাই হোক আমাদের ক্রয়, ফেরত, পণ্য বিতরণ এগুলো সবকিছু বাদ দেওয়ার পরে ভ্যাট আসলো একই রকম ভাবে আমাদের ভ্যাট চলতি হিসেবে যেটা আধুনিক ফরম্যাটও করা যায়। ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স থাকে, ডেবিট ব্যালেন্সে লিখবো। ক্রয় টাকাটা ডেবিট ছিল এটার সাথে মানে ক্রয় হিসেবে যে ভ্যাট ছিল ক্রয় ভ্যাটের সেটা আমরা এটার সাথে এটা যোগ করে দেখলাম যেহেতু ডেবিট পাশে দুটো টাকা ছিল আর ক্রেডিট পাশে এই টাকাটা ছিল এখান থেকে এই টাকাটা মাইনাস করে আমরা লিখলাম আমাদের ক্রেডিট অ্যামাউন্টটা বেশি এই জন্য আমাদের ক্রেডিট ঘরে টাকাটা বসেছে এবং এটা সরাসরি চলে যাবে ভ্যাট চলতি হিসাব নামে আর্থিক অবস্থার বিবরণী চলতি স্বল্প মেয়াদী দায় অংশে। আমাদের আরো কিছু সমন্বয় এখানে আছে, সেই সমন্বয়গুলো আমরা এর পরের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব।